সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। দর্শক, আজ আমাদের 110তম পর্ব এবং আমরা কথা বলবো হাতে যত পাত্র এই বিষয়টি নিয়ে। দর্শক, আহ আমি আমার কাজের সুবাদে হাসপাতালে যখন কাজ করি তখন দেখি আসলে অনেক রোগী আসেন এই কমপ্লেন নিয়ে যে তাদের হাতে নানা রকম ব্যথা করছে, হাতের নানা রকম সমস্যা নিয়ে তারা আসলে আসেন। এবং এই সমস্যাটা এত বেশি কমন, মোটামুটি প্রায় আসলে এই ধরনের রোগী কিন্তু আমরা দেখি। এবং আমি নিশ্চিত এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের কিংবা আপনাদের আশেপাশে এমন অনেকেই আছেন যারা হাতের বিভিন্ন ব্যথায় ভুগছেন এবং সমাধান চান। দর্শক, এই আয়োজনটি আপনাদের জন্য। আমাদের পুরো আয়োজনে চোখ রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। দর্শক, হাতে যত বাথরোগ এই বিষয়ে কথা বলবো আজ, এবং আমাদের সাথে আজ উপস্থিত আছেন আমাদের গেস্ট এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার। তিনি এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডিএ রিউমাটোলজি, ইউলার সার্টিফাইড কোর্স ইন রিউমাটোলজি সুইজারল্যান্ড মেম্বার, আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড রিউমাটোলজিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম স্যার, আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমাদের সাথে যুক্ত হয়েছে এত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই আয়োজনে স্যার হাতে যত বাথরোগ এই বিষয়ে এটি নিয়ে কথা বলবো। স্যার, আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গী হয়েছেন স্যার আপনাকে রাজশ্রী পরিবারের পক্ষ থেকে, ডেল্টা ফার্মা লিমিটেডের পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে স্যার আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার। জি, আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এই ধরনের একটি জনসচেতনতামূলক প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগের জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমি বলেছি হাতে যত পাত্র। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের লাইভ চলাকালীন সময়ে নাম, বয়স, আপনার সমস্যার কথা বিস্তারিত লিখে কিন্তু আমাদের কমেন্ট করতে পারেন লাইভে, এবং আমরা চেষ্টা করব দর্শক আপনাদের সমস্যার সমাধান দিতে। এবং বলছিলাম বেশি বেশি করে আমাদের লাইভটি শেয়ার করে দিন, যাতে যার আসলে হাতে ব্যথার সমস্যা নিয়ে, হাতের বিভিন্ন ব্যথা নিয়ে যারা ভুগছেন তারা উপকৃত হতে পারেন। আমাদের আজকের আয়োজনে সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসি টিউবাসি। আমি আর দেরি না করে আমাদের মূল আয়োজনে চলে যাই। হাতে যত বাতরোগ স্যার এই বিষয়টি নিয়ে কথা বলবো। একটু যদি স্যার হাতের আসলে বিভিন্ন সময় রোগীরা হাতের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে, তো কি কি সমস্যা মূলত দেখা দেয় স্যার? এই যে ব্যথা হচ্ছে, বিশেষ করে যাদের হাতের ব্যথা নিয়ে যারা মূলত আসছে তাদের ক্ষেত্রে আসলে কি কি কারণ থাকতে পারে স্যার, এই বিষয়ে একটু ধারণা চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে হাতে ব্যথা, হাত বলতে আমাদের কবজি এবং আমাদের হাতের যে অংশ দিয়ে আমরা কাজ করি বিভিন্ন রকমের, এই অংশ জুড়ে যে ব্যথাটি হয় তাকে আমরা হাতে ব্যথা হিসেবে মনে করি। এবং যে কারণগুলো হয়, সবচেয়ে কমন কারণ হচ্ছে আমাদের আঘাতজনিত যে কারণ। বিভিন্ন সময় দেখা যায় যে আমরা ছোটখাটো আঘাত পাই, অনেক সময় কোনো জিনিস উঠাতে গিয়ে অথবা পড়ে গিয়ে আমরা যে আঘাতগুলো পাই সেটার কারণে অনেক সময় ব্যথা হয়। এরপরে আমাদের দেখা যায় যে বিভিন্ন আমাদের যে লিগামেন্ট আছে, এটি খুব কমন আমরা পাই যে আমাদের বৃদ্ধাঙ্গুলি যে সাইডে আছে ওই সাইডের যে আমাদের যে লিগামেন্ট আছে, রক বলে সাধারণ মানুষ, এখানে দেখা যায় যে আমরা বলি রিকারভেন্স টেনোসাইনোভাইটিস, এই ধরনের একটি এক সাইডের একটা তীব্র ব্যথা নিয়ে অনেক সময় আমাদের কাছে আসে। অনেক সময় দেখা যায় যে হাত ঝিনঝিন করে, বার্নিং সেন্সেশন হয়, এই ধরনের অনেক, এটা বলি আমরা নিউরোলজিক্যাল কজ। অনেক সময় নার্ভজনিত অনেকগুলো সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। কখনো কখনো আমরা বলি ট্রিগার ফিঙ্গার, অনেক সময় দেখা যায় যে হাতের আঙ্গুলগুলো একবার ভাঁজ করার পরে তারপর খুলতে গেলে মনে হয় যে লক হয়ে গেছে এবং খুব ব্যথাযুক্ত। এই ধরনের ব্যথা নিয়েও কিন্তু অনেক সময় আসে। আর আরেকটি কারণ আজকে যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো, আলাপ করবো, সেটি হচ্ছে যে বাতজনিত হাতে ব্যথা। এবং বাতজনিত হাতে ব্যথা বলতে আসলে আমাদের হাতের যে গিরাগুলো আছে সেই গিরাগুলোতে প্রদাহজনিত যে ব্যথাগুলো হয়, সেই ব্যথাগুলো হচ্ছে আসলে বাতজনিত ব্যথা। সেক্ষেত্রে একটি বাত না, অনেকগুলো বাতের কারণে আমাদের হাতে ব্যথা হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, একটু এই বাতের প্রসঙ্গে আসি স্যার। হাতে মূলত ব্যথা হচ্ছে স্যার কি কি বাত রোগ থেকে যদি আমাদের একটু বলতেন।
হ্যাঁ, আমরা জানি আসলে বাতরোগ একটি না, বাতরোগ কিন্তু অনেক। এবং দেখা যাচ্ছে কখনো কখনো বলা হয় 200 বেশি, কখনো বলা হয় 600 বেশি, বিভিন্ন ধরনের বাতরোগ আছে। সুতরাং একেক বাতরোগ কিন্তু একেক ধরনের লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে। আমাদের হাতে কমনলি যে বাতগুলো আ আক্রমণ করে তার ভিতরে একটি বাত হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আ যে বাতটি সাধারণত আমরা বলি যে আমাদের কবজি, আমাদের প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, দ্যাট ইস আমাদের হাত মুষ্টি করতে ১ম যে গিরাটি পড়ে সেই গিরাটিতে ব্যথা করে। এবং দ্বিতীয়, আমাদের যদি হাতের ভিতরে আমরা ৩ টে গিরা আছে আমাদের, আমরা বলি মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, দ্যাট ইস ১ম যে গিরাটি, দ্বিতীয় যে গিরাটি হচ্ছে যে প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, তার মানে মাঝের যে গিরা। আ দেখা যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস এ এই ২ টা গিরাকে বেশি আক্রমণ করে এবং ২ হাতে একসাথে হয়। আম এবং এই বাতগুলো দেখা যায় যে সকালে ঘুম থেকে ওঠার পরে মানুষ হাত মুখ করতে কষ্ট হচ্ছে। এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি বাত আছে। আরেকটি বেশি ধরনের বাত আছে, আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। যে বাতের ক্ষেত্রে আমাদের দেখা যায় স্কিন ডিজিজ একটা সোরিয়াসিস, সেই সোরিয়াসিস একটি রোগের সাথে সম্পর্কিত একটি বাত আছে, সেই বাতের ক্ষেত্রে হয়। অনেক সময় দেখা যায় এসএডি একটি বিশেষ ধরনের বাত রোগ। সেই বাতের জন্য কখনো কখনো কিন্তু আমাদের হাতে ব্যথা হতে পারে। সুতরাং বিভিন্ন ধরনের বাতের রোগের ক্ষেত্রে আমাদের হাতের গিরাগুলো যখন প্রদাহ হয়, তখন সেই যে ব্যথা, সেই ব্যথাটাকে আমরা বাতজনিত হাতে ব্যথা বলে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় দেখা যায় আমাদের হাতের চামড়া নীল হয়ে যায়, কিংবা স্যার নীল হয়ে শক্ত হয়ে যায়। স্যার, এটার সাথে কি আসলে বাতরোগের কোনো সম্পর্ক আছে কিনা? স্যার, এই সমস্যা নিয়ে যখন রোগীরা আসছেন, স্যার সেক্ষেত্রে আসলে অ্যাপ্রোচটা কি হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের একটি বিশেষ ধরনের রেয়ার বাতরোগ আছে। যে বাতরোগটাকে আমরা বলি যে সিস্টেমিক স্ক্লেরোসিস। এই বাতরোগের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ঠান্ডা পানিতে হাত ছোঁয়াই বা ঠান্ডার মধ্যে থাকি অথবা পানি ধরলে অনেক সময় দেখা যায় যে হাতের যে শেষ অংশ, আঙ্গুলের ঠিক মাথা, সেই মাথাটি নীল হয়ে যায় অথবা কালার চেঞ্জ হয়, অনেক সময় লাল হয়ে যায়। কখনো কখনো সেখানে আমরা ব্যথাও অনুভব করে থাকি। এ ধরনের পরে এটাকে বলে রেনল্ডস ফেনোমেনন। তো এই ধরনের রোগ থাকে। আবার এই রেনল্ডস যাদের হয় এদের ক্ষেত্রে দেখা যায় এক ধরনের বিশেষ বাত আছে যেটাকে বলে সিস্টেমিক স্ক্লেরোসিস। এই বাতের ক্ষেত্রে দেখা যায় যে হাতের যে চামড়াগুলো সেই চামড়াগুলো শক্ত হয়ে যায়। একেবারে শক্ত হয়ে যায়। সুতরাং এদের ক্ষেত্রে কখনো কখনো গিরা ব্যথাও সাথে সাথে থাকতে পারে। তো এই যে নীল হয়ে যাওয়া বা চামড়া শক্ত হয়ে যাওয়া যে বিশেষ রোগ, সেই রোগটাকে বলে সিস্টেমিক স্ক্লেরোসিস। এবং এই রোগগুলো আমরা কখনো কখনো রোগীদের মাঝে পাই। এই ধরনের রোগ আপনাদের যাদের থাকবে আমি বলব যে আসলে খুব দ্রুত আপনারা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় আমাদের হাতের নখের বিভিন্ন পরিবর্তন আমরা স্যার লক্ষ্য করি। এই নখের পরিবর্তনের সাথে বাতরোগের কোনো সম্পর্ক আছে কিনা স্যার, এই বিষয়টি অনেকে জানতে চান। স্যার, সেক্ষেত্রে আসলে উত্তরটি কি হবে? এখানে আমাদের যেটি আমি আগে বলেছি যে একটি সোরিয়াসিস একটি রোগ আছে। যে সোরিয়াসিস একটি রোগ থেকে এক ধরনের বিশেষ ধরনের বাত হয়। সেই বাতটাকে বলে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এবং এই সোরিয়াসিস এর ক্ষেত্রে আমাদের চামড়ায় একটি বিশেষ ধরনের পরিবর্তনের পাশাপাশি আমাদের নখে কিছু পরিবর্তন হয়। এবং নখের যে পরিবর্তনগুলো হয় আমরা বলি যে নেইল পিটিং, তার মানে নখটা খোঁচা, খোঁচা হয়ে যায়। এবং নখের নিচে অনেক সময় চামড়া পুরু হয়ে যায়। সাবলিঙ্গুয়াল হাইপারকেরাটোসিস যেটাকে আমরা বলি। এবং নখটা একটু ব্রিজিং মতো হয়ে যায়। তো এভাবে দেখা যায় যে নখটা প্রায় নষ্ট হয়ে গেছে। এই ধরনের কিছু চেঞ্জ থাকে। এই চেঞ্জ এর পাশাপাশি যখন দেখি আমরা আমাদের যে গিরাগুলো আছে, আঙ্গুলের যে গিরাগুলো, আমরা বলি প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, তার মানে মাঝের যে গিরা এবং শেষের যে গিরা, এই গিরাগুলো তখন তীব্র মাত্রায় ব্যথা অনুভূত হয়। এবং এই ব্যথাটি কখনো কখনো দেখা যায় ১ হাতেও থাকতে পারে, আবার ২ হাতেও থাকতে পারে। এটাকে আমরা বলি অ্যাসিমেট্রিক আর্থ্রাইটিস। তো এই ধরনের পরিবর্তন যদি থাকে তাহলে সেই ধরনের রোগীদেরকে আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস একটি দীর্ঘমেয়াদী রোগ। এবং সেই রোগের ক্ষেত্রে আমাদের যদি চর্মরোগ থাকে, কখনো কখনো চর্মরোগ ছাড়াও এই ধরনের চেঞ্জ আসতে পারে। যাদের ফ্যামিলিতে চর্মরোগ আছে তাদের ক্ষেত্রেও এই সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকতে পারে। অথবা অতীতে চর্মরোগ ছিল তাদের ক্ষেত্রেও সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে। তো এই ধরনের পরিবর্তন যখন আমরা দেখি তখন আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস হিসেবে লেবেল করি। এবং এটার যদি যথাযথ চিকিৎসা করা হয় তাহলে সেই সমস্যাগুলো অনেকটাই উন্নতি হয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, কমন সমস্যা যেটা বাত বা গাউট যদি বলি স্যার,
এই গাউট কি স্যার আমাদের হাতের জয়েন্ট গুলোকে স্যার এফেক্ট করতে পারে কিনা? স্যার হাতে কি গাউটের কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা? স্যার সেই ব্যাপারটি নিয়ে একটু জানতে চাই। আমাদের সমাজে খুব কমন পরিচিত একটি বাত রোগ, যেটি বলে গেটে বাত আমরা বলি, এবং ইউরিক অ্যাসিড জনিত যে বাত, সেই বাতটি হচ্ছে গেটে বাত। হাতের কবজির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই গেটে বাত কিন্তু আক্রমণ করতে পারে, এবং গেটে বাতটা আমরা প্রাথমিকভাবে আমাদের সবচাইতে বেশি যে গিরাটি আক্রমণ করে সেটি হচ্ছে আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলি। পায়ের বৃদ্ধাঙ্গুলি যে গিরাটা, সেখানে সবচেয়ে হঠাৎ করে তীব্র মাত্রার ব্যথা হয়ে লাল হয়ে যাওয়া, বলা যায় এক ধরনের অচল হয়ে যাওয়া, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। কখনো কখনো দেখা যায় যে আমরা মিডফুট বলি, আমাদের বৃদ্ধাঙ্গুলি গোড়ার পাশাপাশি আমাদের পায়ের যে গিরাগুলো আছে সেখানেও কিন্তু এটি ব্যথা হয়, আমাদের গোড়ালিতে ব্যথা হয়। কিন্তু এই ২-৩ গিরার চাইতে কম মাত্রায় বা কম পরিমাণ ব্যথা হয় হচ্ছে আমাদের কবজির গিরা। সুতরাং কবজির গিরাতেও কিন্তু যদি এ ধরনের হঠাৎ করে তীব্র মাত্রার ব্যথা হয়ে ফুলে যেয়ে লাল হয়ে যায়, হাতটা নড়াচড়া বন্ধ হয়ে যায়, এই ধরনের পরিস্থিতি হয় কোনো আঘাত ছাড়াই, তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে হাতের কবজিতে হয়তো গেটে পাথর হতে পারে। তবে সেই সংখ্যাটি অনেক অনেক কম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আরো একটি কমন সমস্যা নিয়ে কথা বলতে চাই। অনেক সময় এই সমস্যাটি স্যার আমি ব্যক্তিগতভাবে অনেক দেখেছি অনেক রোগীদের মাঝে এই কমপ্লেন করতে। স্যার হাত ঝিনঝিন করে, হাতে বল পাওয়া যায় না। স্যার এই যে সমস্যাগুলো নিয়ে আসে রোগীরা, এই সমস্যাগুলোর সাথে কি বাত ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা স্যার, কিংবা কোনো বাত রোগের সম্পর্ক আছে কিনা? এটি এটি আমাদের সমাজে অনেক অনেক কমন। কখনো কখনো এটি বাতের সাথে সম্পর্কিত, বাট বেশিরভাগ ক্ষেত্রে বাতের সাথে সম্পর্কিত না। বিশেষ করে আমাদের যাদের ডায়াবেটিস আছে, আমাদের বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়। একটি হরমোন জনিত রোগ আছে যেমন হাইপোথাইরয়েডিজম, তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যাটা একটু প্রকট আকার ধারণ করে। তো কখনো কখনো আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। এই পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য হাত পায়ে জ্বালা-পোড়া করে, এবং যদি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সবচাইতে বেশি হয়। আর এর পাশাপাশি কখনো কখনো আমরা বলি যে কার্পাল টানেল সিনড্রোম, যেটি আমাদের হাতের যে একটি নার্ভ আছে, যে নার্ভটি আমাদের হাতের মাংসপেশি এবং চামড়ার উপরে যাদের কাজ, সেটিতে প্রেশার পড়ে। যেটা বলে কার্পাল টানেল সিনড্রোম, তার মানে হাতের কবজির আম ভিতর দিয়ে যখন যায় তখন দেখা যায় ওটার উপরে এক্সট্রা একটি প্রেশার পড়ছে। কখনো কখনো আমাদের সবচাইতে বেশি হয় হচ্ছে হাইপোথাইরয়েডিজম এই ধরনের রোগের ক্ষেত্রে। তবে এর পাশাপাশি আমাদের যে বাত রোগগুলো আছে সেই বাত রোগগুলোতে যখন টেনোসাইনোভাইটিস হয়, ওখানকার রগগুলো যখন আক্রমণ করে, তখন এটার উপরে একটা এক্সট্রা প্রেশার পড়ে। সেই প্রেশার পড়ার কারণে দেখা যায় যে আমাদের হাতটা ঝিনঝিন করে, অবশ হয়ে যায়। সকালে উঠলে দেখা যায় যে হাতটা অবশ হয়ে আছে। সেটিকে কিন্তু কার্পাল টানেল সিনড্রোম বলে। তবে আমাদের কিন্তু এটি পার্থক্য করতে পারতে হবে যে এটি কি পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি হলে পুরা হাতটা জুড়েই ব্যথা হবে। আমরা বলি গ্লাভস স্টকিং প্যাটার্ন, তার মানে হাতে যে মোজা পরলে যেমন যে এরিয়া ধরে ব্যথাটা করে, ঝিনঝিন করে, অবশ হয়ে যাওয়া, সেটিকে আমরা তখন পেরিফেরাল নিউরোপ্যাথি বলবো। কিন্তু যখন দেখা যায় যে আমাদের আম ৫ টা আঙ্গুলের ভিতরে ২.৫ বা ৩ টা আঙ্গুল যখন এক সাইডে বেশি হবে, তখন দেখা যাবে যে এটা বলি আমরা মিডিয়ান নার্ভ, তখন এখানে প্রেশার পড়েছে। কখনো কখনো আলনার নার্ভের উপর প্রেশার পড়ে। তো এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম আমরা বলি যে এটা প্রেশার পড়ার জনিত, বা আমাদের যে নার্ভ গুলো আছে তার উপরে এক্সট্রা প্রেশার পড়ার কারণে ওই নার্ভ গুলো তখন ডিসফাংশন হয়। তো এক্ষেত্রে বাতের জন্য সুতরাং ওটা আমরা পেতে পারি, আবার বাত ছাড়াও আরো অনেক রোগের ক্ষেত্রেও আমরা এই ধরনের সমস্যায় পড়তে পারি। ধন্যবাদ। অর্থাৎ বাত ব্যথা ছাড়াও আসলে সমস্যা হতে পারে, তবে এই সমস্যাগুলোর সাথে বাত ব্যথার একটা সম্পর্ক থাকতে পারে। সুতরাং আসলে যাদের এরকম হাত পা অবশ হয়ে যাচ্ছে কিংবা চিনচিন করছে, এই সমস্যা নিয়ে যারা ভুগছেন তারা অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। স্যার আমরা তো আসলে যখন রোগী আসে, স্যার রোগীকে দেখে অনেক কিছু আসলে অনেক সময় বোঝা যায়, রোগ বিষয়ে একটা ধারণা করা যায় যে রোগীটা আসলে কি সমস্যা নিয়ে ভুগছেন। স্যার হাত দেখে কিংবা হাতের চামড়া দেখে সেই সুযোগ কি আছে কোনো বাত কি নির্ধারণ, এই বাতের অসুখে তিনি হয়তো ভুগছেন, এই ব্যাপারটি স্যার ধারণাতে আসে কিনা হাতের চামড়া দেখে? স্যার এই বিষয়টি নিয়ে একটু জেনে নিব। হ্যাঁ, অনেক সময় হাতের চামড়া দেখে কিন্তু আমরা অনেক বাত নির্ণয় করতে পারি। বিশেষ করে আমরা বলবো যে একটি বিশেষ ধরনের বাত
বাথরুম আছে যেটি বলে ইনফ্লামেটরি মায়োপ্যাথি, আমাদের সেখানে মাংসগুলো দুর্বল হয়ে যায়, আমাদের হাতের মাংস পায়ের মাংসগুলো দুর্বল হয়ে যায়, বিশেষ করে রানের মাংস এবং আমাদের হাতের উপরের অংশের যে মাংসগুলো সেই মাংস হয়, সেটাকে বলে মায়োপ্যাথি। এই ইনফ্লামেটরি মায়োপ্যাথির ক্ষেত্রে একটি ভাগ আছে যেটি বলে ডার্মাটোমায়োসাইটিস। ডার্মাটোমায়োসাইটিস লেয়ার একটি রোগ। এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আঙ্গুলের যে গিরাগুলো আছে, গিরার পিছনের অংশে সেখানে কিছু কিছু নোডিউল থাকে, প্যাপিউল থাকে, এটার বলে কট্রোস প্যাপিউল। তো এখানে এই চেঞ্জটা দেখে কিন্তু আমরা অনেক সময় দেখি যে এটি উনি মাংসের কোনো বাত রোগে ভুগছেন কিনা, মায়োপ্যাথি, মাসেল উইকনেস জনিত যে বাত, সেটিতে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি। কখনো কখনো দেখা যায় যে, যেটি আমি আগে বলেছি, যে চামড়াগুলো শক্ত হয়ে যাওয়া, এই চামড়াগুলো শক্ত হয়ে যাওয়া দেখলে কিন্তু আমরা সিস্টেমিক স্ক্লেরোসিস নামক একটি বিশেষ ধরনের বাত রোগ আমরা বুঝতে পারি। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা পেরি আঙ্গুলার ইরেথিমা, আমাদের যে আঙ্গুলগুলো আছে সেই আঙ্গুলের দুই গিরার মাঝখানে অনেক সময় লাল হয়ে যায়, সেই লালটা দেখেও কিন্তু অনেক সময় আমরা বাত রোগ বুঝতে পারি। কখনো কখনো এই বাত রোগ জনিত একটি বিশেষ ভাস্কুলাইটিস হয় এবং সেই ভাস্কুলাইটিসটা অনেক জটিল ধরনের একটি রোগ। সেই ভাস্কুলাইটিস হয়ে আমাদের হাতে গ্যাংগ্রিন হয়ে যায়, পচে যায়, আমাদের কখনো কখনো আঙ্গুলের মাথাগুলো কিন্তু পচে যায়। এই আঙ্গুলের মাথাগুলো পচে যাওয়া দেখলেও কিন্তু আমি বুঝতে পারি যে এখানে কোনো বিশেষ ধরনের বাত অথবা খুব রেয়ার কিছু রোগ আছে যেখানে আমাদের রক্ত নালীকে এফেক্ট করে। রক্ত নালীকে এফেক্ট করে দেখা যায় যে আমাদের হাতের সম্মুখ অংশগুলো পচন ধরে। এই ধরনের দেখেও, সুতরাং চামড়ায় এই যে চেঞ্জ, পচন ধরলে তখন কালো হয়ে যায় ওই এরিয়াটা, এগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে ওনার হয়তো বিশেষ ধরনের কোন বাত আছে অথবা জটিল ধরনের কোন বাত আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুতরাং দর্শক, আসলে আমরা বুঝলাম আমাদের হাতের চামড়ার রং পরিবর্তন কিংবা যে কোনো ধরনের পরিবর্তনের সাথে কিন্তু বাতরোগের একটা সম্পর্ক থাকতে পারে। সুতরাং এ ব্যাপারে আমরা সতর্ক হব আশা করছি। স্যার, অনেক বাতের রোগী আছেন যারা হঠাৎ করে কমপ্লেন করেন যে তিনি হাতে শক্তি পাচ্ছেন না। স্যার, সেক্ষেত্রে আসলে কারণটি কি হতে পারে? হ্যাঁ, এটি এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে যারা বাত রোগী আছেন, অলরেডি বাতের চিকিৎসা আছেন, মাঝে মাঝে ওষুধ খান অথবা খান না, এই রোগীদের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে হঠাৎ করে আমরা বলি নিউরোপ্যাথি হচ্ছে, সেটা বলে আমরা বলি মনোনিউরোপ্যাথি অথবা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, এগুলো হয়। হয়ে দেখা যায় যে হাতের শক্তি কমে যায়, হাত সোজা করে রাখতে পারে না, হাতটা পড়ে যায়, ইভেন হাতটা অবশ হয়ে যায়। সেই ধরনের পরিস্থিতি কিন্তু এটি অত্যন্ত জটিল একটি পরিস্থিতি। এটা সেকেন্ডারি ভাস্কুলাইটিস হয়ে আমাদের রক্ত নালীতে একটা প্রদাহ তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু নার্ভকে আক্রমণ করে এবং সেই নার্ভকে আক্রমণ করলে তখন ওই নার্ভের ডিসফাংশন হয় এবং নার্ভের ডিসফাংশনে আমরা যদি দ্রুত চিকিৎসা না করি তাহলে দেখা যাবে যে ওই নার্ভটা আর কার্যক্ষমতা ফিরে পাচ্ছে না। সুতরাং বাতের রোগীর যখন হঠাৎ করে হাত পড়ে যাবে, হাতটা নর্মাল মুভমেন্টে সমস্যা হবে, অবশ হয়ে যাবে বা খুব বেশি পেইনফুল হবে, বার্নিং হবে, এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে দ্রুত আমরা বলবো যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এটিতে আমরা বলি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিতে হয়, আমাদের অনেক হাই পাওয়ারের ওষুধ দিতে হয়। সেই ওষুধের মাধ্যমে যদি যথাসময়ে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু উনি আমার শক্তিটা পরিপূর্ণভাবে ফিরে পাবেন। সুতরাং সে ধরনের একটা হোপ আছে। সুতরাং বাতের রোগীরা যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, আমরা বলবো যে আপনি দ্রুত আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা মনে হয় এ ব্যাপারে আরো সতর্ক হবো। স্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদেরকে দিলেন। স্যার, অনেক সময় দেখা যায় যে কবজির উপর একটু একটা সিস্টিক লেশনের মতো দেখা যায়, ফুলে যায় স্যার, এবং ব্যথা করে স্যার। সেগুলো আসলে কেন হয় এবং ক্ষেত্রে কি করণীয় স্যার? আপনার পরামর্শ আশা করছি। এটি 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 আমরা সমাজে কিন্তু কমন পাই। অনেক সময় দেখা যায় যে আমাদের কবজির উপরে বা নিচের দিকে কখনো কখনো একটি গোলাকার একটি উঁচু জায়গা তৈরি হয় এবং হাতে টিপ দিলে মনে হয় একটু সিস্টিক, একটু নরম নরম মনে হয় যে ভিতরে পানি পানি আছে, এই টাইপের একটা লেশন অনেক সময় আমরা পাই। তো এই লেশনটা অনেক সময় মানুষ ভয় পায় যে এটা কি হয়ে গেল। তো এখানে দুইটা বিষয় আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের যারা বাতের রোগী, এই বাতের রোগীদের কখনো কখনো মানে বাতের রোগীদের কখনো কখনো গিরার মধ্যে পানি জমে যায় এবং গিরার মধ্যে অতিরিক্ত পানি জমলে দেখা যায় একটি অংশ ফুলে গেছে। সুতরাং সেটি হচ্ছে সরাসরি বাতের সাথে সম্পর্কিত, আমরা বলি সাইনোভাইটিস এবং এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন, অনেক সময় পানি জমার কারণে কোনো কোনো অংশে এইভাবে ফুলে যায়, সেটি
একটি জিনিস। আরেকটি হচ্ছে যে গ্যাংগ্রিনিক সিস্ট, একেবারে গোলাকার একটি পদার্থ, দেখা যায় সেটা চাপ দিলে একটু শক্ত শক্ত লাগে। তো এই সিস্ট গুলো দেখা যায় যে সাধারণত 50 বা 60 বছর বয়সে যাদের আছে তাদের ক্ষেত্রে বেশি হয়। এবং হাতে যদি অস্টিও আর্থ্রাইটিস, একটি ক্ষয়জনিত বাত আছে, সেই বাত যদি হয়, অনেক সময় ওভার ইউজ সিনড্রোম, কখনো কখনো যারা এটা নিয়ে বেশি কাজ করেন হাতের উপর, তাদের কিন্তু এই ধরনের গ্যাংগ্রিনিক সিস্ট হতে পারে। তো গ্যাংগ্রিনিক সিস্ট যদি হয়, এটি নিয়ে ভয়ের কিছু নাই, এটা বিনাইন একটি লেশন। অনেক সময় এটি চলে যায়, বা কখনো কখনো যদি এটা ইনফেক্টেড হয়, বড় হয়ে যায়, তখন আমাদের এটা নিয়ে কাজ করা লাগে। কিন্তু সাধারণভাবে এটার জন্য আলাদা কোনো চিকিৎসা প্রয়োজন হয় না, একটু একটু সতর্ক থাকতেই হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি। স্যার এই বিভিন্ন ধরনের হাতের বাত রোগ নিয়ে আমরা কথা বললাম। স্যার রোগীদের একটি কমন জানতে চাওয়ার বিষয় থাকে, আমার এই অসুখটি কবে ভালো হবে, আদৌ কখনো ভালো হবে কিনা। স্যার এই যে হাতের বিভিন্ন ধরনের কমন বাত রোগ যেগুলো আছে স্যার, দেখছেন সচরাচর রোগীদের মাঝে, স্যার এই অসুখগুলো কি আসলে পুরোপুরি ভালো হয়ে যায় কিনা, কিংবা কতদিন সময় লাগে ভালো হতে, এ ব্যাপারে একটু যদি ধারণা দিতেন আমার দর্শকদেরকে। এটি এটি আমাদের খুব কমন একটি প্রশ্ন, যে আমাদের রোগীরা সবসময় এক্সপেক্ট করে, সবসময় এই আশা পোষণ করে যে এই রোগটি যদি আমি পুরোপুরি মুক্ত হয়ে যেতাম, আমি যদি এই ওষুধের অত্যাচার থেকে মুক্ত হতে পারতাম, তাহলে তো ভালো হতো। আসলে রোগগুলো যে ধরনের, আমাদের চিকিৎসাটাও ঠিক সেইভাবে তৈরি হয়েছে। যেমন আমি যদি বলি যে ডায়াবেটিস যদি একবার হয়, তাহলে কিন্তু সারা জীবন ওষুধ খাওয়া লাগে। আবার প্রেশার যদি একবার হয়, তাতেও কিন্তু সারা জীবন ওষুধ খাওয়া লাগে। সুতরাং আপনার যদি নিশ্চিতভাবে বাত প্রমাণিত হয়, বাত রোগটাও কিন্তু ডায়াবেটিস, প্রেশার জনিত যে রোগগুলো, এই ধরনের একটি বিশেষ ধরনের রোগ। এবং দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে সারা জীবন ওষুধ খাওয়া লাগে, তবে একটি কম সংখ্যক রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ বাদও দিতে পারি। যদি দেখা যায় যে অল্প মাত্রার, তাহলে সেক্ষেত্রে ওষুধ কিন্তু একটা পর্যায়ে গিয়ে কারো দেওয়া সম্ভব। তো এটি নির্ভর করে রেসপন্সটা কিভাবে হচ্ছে, উনি কতটুকু ভালো আছেন, এবং সেটি নির্ভর করে যে ওনার ফলো আপটা কিভাবে হচ্ছে। আমরা বলি, সাধারণভাবে বলি যে একজন রোগী যদি টানা 6 মাস কোনো ব্যথার ওষুধ ছাড়াই যদি শুধু বাতের ওষুধ খেয়ে ভালো থাকেন, তাহলে তখন ওষুধটা আমরা আস্তে আস্তে কমাতে শুরু করতে পারি। এক পর্যায়ে দেখি যে অল্প অল্প করে কমাতে কমাতে এক পর্যায়ে যদি দেখা যায় যে না, উনি খুব ভালো আছেন, পরবর্তী 6 মাস আমরা একটু ওষুধ কমাই দেখি। এভাবে একটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ বাদ দিতে পারি। কিছু কিছু বাত আছে যে বাতের ক্ষেত্রে আমরা ওষুধ পুরোপুরি বাদ দিতে পারি, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস একটি বিশেষ ধরনের বাত আছে। এই বাতটা সাময়িক বাত, কখনো কারো কারো ক্ষেত্রে সাময়িক, কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী। সুতরাং যাদের ক্ষেত্রে সাময়িক, তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধ পুরোপুরি বন্ধ করা সম্ভব। আমি যে রোগগুলো বললাম শুরুতে, যে বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে বাতটি, এই বাতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আসলে ওষুধ বন্ধ করা সম্ভব হয় না। এটি সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে, নাহলে এই বাতের কিন্তু অনেক ধরনের জটিলতা আছে, এবং সেই জটিলতার শুধু গিরার মধ্যে সীমাবদ্ধ থাকে না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তার জটিলতা দেখা যায়। সুতরাং আমরা বলবো যে বাত যদি আপনার নিশ্চিত হয়, আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, নির্দিষ্ট সময় পর পর ফলো আপ করতে হবে, কারণ এই ওষুধের কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা, অথবা যে ওষুধটা আমরা প্রয়োগ করছি সেই ওষুধে আপনার বাতটা যথাযথভাবে রেসপন্স করতেছে কিনা, সেটি দেখার জন্য আমরা প্রথম 3 মাসে দেখা যায় মাসে মাসে আপনারা দেখা করবেন, অল্প কিছু সংখ্যক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সেটি ইভালুয়েট করি। তো এইভাবেই দেখা যায় যে দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে একজন বাতের রোগী কিন্তু উনি পুরোপুরি ব্যথামুক্ত ভাবে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। তবে হ্যাঁ, কিছু ওষুধ হয়তো চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার একটি বিশেষ বিষয় স্যার আমার দর্শকদেরকে জানাতে ইচ্ছে করছে। স্যার আছেন আমাদের সাথে? আর স্যার আমাদের রোগীরা যখন হাতের বিভিন্ন ধরনের বাত রোগ নিয়ে ভুগছেন, কিংবা আহ সমস্যায় ভুগছেন, তারা কি আসলে আহ কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে স্যার শুরুতে ভালো হয়? স্যার আপনি কি আছেন আমাদের সাথে? দর্শক, ইন্টারনেট সংযোগের
গোলাযোগের জন্য স্যার এই মুহূর্তে আমাদের সাথে নেই, তবে আমরা আশা করছি স্যার খুব তাড়াতাড়ি আবার আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, আমরা কথা বলছিলাম হাতে যত বাতরোগ এই বিষয়টি নিয়ে, এবং খুব চমৎকার আলোচনা চলছিল স্যারের সাথে। আমরা অনেক বিষয় সম্পর্কে জেনেছি, অনেক সমস্যা যেগুলো আসলে কমনলি দেখা যায় আমাদের আশেপাশে, সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু দিয়েছেন স্যার, এবং সে ব্যাপারে আমাদের একটা বেসিক ধারণা যেগুলো আসলে থাকা দরকার, সেই ধারণাগুলো কিন্তু স্যার আমাদের দিয়ে দিয়েছেন। আমাদের আয়োজনের বাকি অংশেও থাকুন দর্শক, আরো বেশ কিছু তথ্য পরামর্শ জেনে নেওয়ার জন্য। দর্শক, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছেন এমডি আকরামুজ্জামান রোকন, আছেন এমডি সোহাইব আজাদ শিকদার, এমডি রুহুল আমিন। লিখেছেন এক্সেলেন্ট প্রোগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম, নাইস প্রোগ্রাম। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে হাতের বাত ব্যথা সংক্রান্ত, আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স লিখে প্রশ্নগুলো করতে পারেন। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নিলে শুনতে পাবো স্যার। শুনতে পাচ্ছেন স্যার? স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। স্যার আমরা এখনো আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। আনমিউট করে নিলে শুনতে পাবো হয়তো স্যার। দর্শক, স্যার খুব তাড়াতাড়ি আবার আমাদের সাথে যুক্ত হবেন। আপনারা আমাদের কমেন্ট সেকশনে যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে হাতের বাত ব্যথা সংক্রান্ত, তারা এই তাদের সমস্যার কথা কিন্তু জানাতে পারেন। আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে, যে কোনো ধরনের সমস্যার কথা চাইলে জানাতে পারেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের আয়োজনটি সরাসরি দেখছেন রাজ টিভির পর্দায়, এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার এই আয়োজনের টেলজা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসিট টিউবাসিট। দর্শক, হাতে যত বাতরোগ নিয়ে আমরা কথা বলছিলাম, এবং বিভিন্ন ধরনের বাতরোগ নিয়ে কিন্তু আমরা জেনেছি আজকের এই আয়োজন থেকে, এবং সেই সাথে জেনেছি আসলে সেই সমস্যাগুলোর চিকিৎসাটা আসলে কি ধরনের হতে পারে। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। স্যার আনমিউট করে নিলে হয়তো শুনতে পাবো স্যার। দর্শক, আমরা বিভিন্ন ধরনের হাতের বাত ব্যথা নিয়ে জেনেছি, এবং সেক্ষেত্রে কি করণীয় আহ সেই বিষয় সম্পর্কেও স্যার আমাদেরকে জানালেন। দর্শক, চিকিৎসার ক্ষেত্রে স্যার বলছিলেন যে আসলে চিকিৎসাটা এক এক অসুখের ক্ষেত্রে এক এক রকম হয়, এবং এই ক্ষেত্রে আহ অসুখ ভেদে আসলে চিকিৎসার সময়টা নির্ধারিত হয়ে থাকে। একজন মানুষ যিনি বাতরোগে আক্রান্ত, তাকে কিন্তু নিয়মিত ফলো আপে থাকতে হয়, এবং এই ফলো আপে যদি না থাকা হয় এবং চিকিৎসাটা যদি ঠিক মতো না নেওয়া হয়, যথোপযুক্ত চিকিৎসা যদি না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, এবং সেই সাথে কর্মক্ষমতা হারাতে পারে আপনার শরীরের মূল্যবান জয়েন্ট। দর্শক, এটা আসলে আমাদের কারোরই কাম্য নয়। আমরা বাত ব্যথা সম্পর্কে আরো সচেতন হব। বাত ব্যথার কিন্তু দীর্ঘমেয়াদী অনেক ধরনের জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন ধরনের বাতরোগ থেকে। সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা আজকের আলোচনাতে জেনেছি। স্যার শুনতে পাচ্ছেন স্যার আমার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন শোনা ধন্যবাদ যায়? স্যার। হ্যাঁ, জি সরি। স্যার, আমরা আসলে বিভিন্ন ধরনের হাতের রোগ নিয়ে কথা বলেছি স্যার। আমরা আয়োজন করতে শেষ পর্যায়ে স্যার একটি বিষয় আসলে না জানালেই না, সেটা হচ্ছে যারা বিভিন্ন ধরনের বাত রোগ নিয়ে ভুগছেন, যদি আমি আলাদা করে বলি হাতের বিভিন্ন ধরনের বাত রোগ নিয়ে ভুগছেন, তারা আসলে জানতে চান যে আমি এই সমস্যার জন্য কার কাছে যাব স্যার, কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে সবথেকে ভালো সেবাটা পাওয়া যাবে স্যার, সেই ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার যদি বাতরোগ নিশ্চিত হয়, যদি আপনি নিশ্চিতভাবে আমি যে বাতরোগগুলো বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, তাহলে আমাদের আসলে প্রথমত বাতরোগের যারা চিকিৎসা করে প্রাইমারি ফিজিশিয়ান তারা হচ্ছে রিউমাটোলজিস্ট। আর বাতরোগের ক্ষেত্রে অন্যান্য জটিলতার জন্য কিন্তু আমরা অন্যান্য যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোর সাথেও কিন্তু আমরা একসাথে মিলে কাজ করি। সুতরাং বাতরোগ যদি আপনার নিশ্চিতভাবে ধরা পড়ে তাহলে আমরা বলব যে আপনি একজন রিউমাটোলজিস্টের রেগুলার ফলো আপে থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। স্যার বাংলাদেশে আসলে রিউমাটোলজিস্ট চিকিৎসক আমরা মানে কোথায় খুঁজে পাবো স্যার, এই বিষয়ে অনেকেই জানতে চান স্যার। একটু যদি বলে দিতেন কোথায় আসলে রিউমাটোলজিস্ট অ্যাভেলেবেল আছে, এবং কোথায় গেলে এই সেবাটা পাওয়া যাবে স্যার, সে বিষয়ে একটু যদি ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশে আমরা একটি গবেষণা করেছিলাম আমাদের রিউমাটোলজি ডিপার্টমেন্ট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশে। সেখানে দেখা গিয়েছে যে মানুষ জীবনের কোনো না কোনো সময়ে বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ভোগেন, সেটির সংখ্যা প্রায় ৩০%। সুতরাং সেই সংখ্যাটি কিন্তু অনেক। কিন্তু আমাদের রিউমাটোলজিস্ট সংখ্যা বাংলাদেশে কিন্তু অনেক কম, অপ্রতুল। সারা বাংলাদেশে প্রায় ৬০ থেকে ৭০ জন রিউমাটোলজিস্ট আছেন এ পর্যন্ত। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন রিউমাটোলজিস্টরা বসছেন। সম্প্রতি হচ্ছে আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজি ডিপার্টমেন্টটা ছিল। এখন ৫ টি সরকারি মেডিকেল কলেজেও কিন্তু রিউমাটোলজি ডিপার্টমেন্ট আছে। বিশেষ করে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, এরপরে বরিশাল মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, সিলেট মেডিকেল। তো এই মেডিকেল গুলোতেই কিন্তু রিউমাটোলজি ডিপার্টমেন্ট ওপেন হয়েছে এবং সেখানে রিউমাটোলজিস্টের পোস্টিং আছে। সেই জন্য আমরা বলবো যে আপনারা যারা বাতের রোগী এবং এই এলাকাগুলো, এই মেডিকেল কলেজগুলোর আশেপাশে আছেন, ওনারা বাত রোগের চিকিৎসার জন্য মেডিকেল কলেজগুলোতে যেতে পারেন। এর পাশাপাশি কিন্তু কুমিল্লা, চিটাগাং থেকে শুরু করে চিটাগাংয়েও কিন্তু ডিপার্টমেন্ট আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু রিউমাটোলজিস্ট আছে। বড় বড় শহরগুলোতে রিউমাটোলজিস্ট আছে। আমরা বলবো যে একজন রিউমাটোলজিস্টের তত্ত্বাবধানে যদি আপনি থাকেন, তাহলে এই বাত রোগের যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো থেকে আপনি সে সাথে সাথে ধরা পড়বে এবং তার যথাযথ চিকিৎসাটা পাবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার, আমাদের এত সময় দেওয়ার জন্য। আমরা আজ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি স্যার। আমাদেরকে এই তথ্যগুলো জানানোর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনার সর্বোপরি উন্নতি কামনা করছি। দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে। আমাদের আজকের আয়োজনটিতে আমরা হাতে যত বাতরোগ এ বিষয়ে কথা বললাম, দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, এবং আমাদের আজকের আয়োজনটি সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টপাসি 2%। দর্শক সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাতে চাই এবং আজকে বিদায় নিতে চাই। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.